নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। অসংখ্য ধন্যবাদ যে আপনারা নিখিলেশ সিরিজটিকে এতটা ভালোবাসা দিয়েছেন, এবং তার সাথে রুদ্রদা সিরিজ তো আছে অসাধারণ সব গল্প উপহার দেওয়ার জন্য। তাই আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে আততায়ীর রক্তাক্ত ছুরি। গল্পটি কেমন লাগলো সেটা আমাদের জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রতি সপ্তাহে এইরকম সব দারুণ দারুণ গল্প শুনতে হলে কী করতে হবে মনে আছে তো? শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আশা করি আজকের গল্পটি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। মৃতদেহের পাশেই কিন্তু ছুরিটা পাওয়া গেছে নিখিলেশবাবু। আঘাত করে খুনটা করা হয়েছে। কিন্তু দাসবাবু, ছুরিটা কিন্তু পাওয়া গেছে মৃতদেহের পাশে। কেউ যদি খুন করার পরে ছুরিটা মৃতদেহের পেটের ভেতর থেকে বাইরে বের করে আনেন, তাহলে সে অকারণে ছুরিটা মৃতদেহের পাশে রেখে যাবে কেন? আচ্ছা নিখিলেশবাবু, এমনটা তো হতেই পারে যে খুনি খুন করার পর তাড়াহুড়ো করে সেখান থেকে চলে গেছে, তাই ছুরিটা নিয়ে যেতে তার মনে ছিল না। নিখিলেশ চেয়ারে হেলান দিয়ে খুব মন দিয়ে কি যেন ভাবল, তারপরে বলল, সম্ভাবনাটা যে একদমই নেই সেটা আমি একবার বলছি না, কিন্তু খুন করে যদি তাড়াহুড়োতেই চলে যেতে হতো, তাহলে কিন্তু ছুরিটা পেটের ভেতরেই থাকতো বলে আমার মনে হয়। তোমার কি মনে হয় অমরজিৎ? নিখিলেশ কথাটা বলে আমার দিকে তাকাতে আমি একটু চিন্তা করলাম, কারণ নিখিলেশের সব সময় বলে কোনো কিছু বলার আগে চিন্তা করে বলাই দরকার। প্রয়োজনে বেশ কিছু সময় নেওয়া যেতে পারে, কিন্তু মুখ খোঁজকে কোনো কিছু বলে দিয়ে সেটা পরে পরিবর্তন করলে তুমি যাকে বলছো তার তোমার উপর থেকে বিশ্বাস উঠে যাবে। তাই ভেবেচিন্তে এমন কিছু বলার দরকার যেটা বিশ্বাসযোগ্য এবং যার যুক্তি রয়েছে। তাই আমি বেশ কিছুক্ষণ চিন্তা করলাম, তারপরে বললাম, আমার কিন্তু তেমন কিছু মনে হচ্ছে না নিখিলেশ। আমার মনে হচ্ছে খুনি হয়তো ছুরিটা নিয়ে যাওয়ার কথা ভেবেছিল, পরে কোনো কারণে সেটা ওখানে রেখে গেছে। ছুরিটা থেকে হাতের ছাপ পাওয়া গেছে না? সেটা কার সাথে মিলছে? যে মারা গেছে তার বাড়ির কারোর সাথেই কিন্তু ওই ছুরির হাতের ছাপ মিলছে না। তার বদলে মিলছে পাশের বাড়ির এক ভদ্রলোকের সাথে। অথচ ভদ্রলোক দাবি করছেন যে ওই ছুরিটা তিনি মাত্র 2 দিন আগে ব্যবহার করেছিলেন একবার। আসলে ওই ভদ্রলোকের সেদিন জন্মদিন ছিল, সেই উপলক্ষে কেক কাটা হয়েছিল, আর ছুরিটা তখনই তিনি ব্যবহার করেন। নিখিলেশবাবু, আপনি তো সাধারণত জানেনই যে এই কেক কাটা ব্যাপারটা বেশ প্রচলিত না হলেও কেউ কেউ এটা উদযাপন করেন। আর তিনি স্পষ্টভাবেই বলছেন যে ওই ছুরিটায় তার হাতের ছাপ পাওয়ার পেছনে কারণ যে তিনি ছুরিটা ব্যবহার করেছিলেন, তারপরে আর সেটা পাওয়া যায়নি। তার কথার সপক্ষে সাক্ষী রয়েছে? সাক্ষী বলতে তার নিজের স্ত্রী এবং যে বাড়িতে খুনটা হয়েছে সেই বাড়ির ভদ্রলোক। বেশি লোকজন সেখানে ছিল না, ওই আশেপাশের কয়েকজন ছিল, তবে সকলেই ব্যাপারটাকে ঠিকভাবে মনে করতে পারেনি। নিখিলেশ মুখের সামনে হাত দিয়ে চুপ করে বসে রইল, তারপর বলল, এখন আপনি আমার কাছে কি কি সাহায্য চাইছেন বলুন। এই ভদ্রমহিলা যখন মারা গেছেন তখন তার স্বামী বাড়িতে ছিলেন না, বাইরে ছিলেন। তিনি বাড়িতে ফিরে এসে মৃতদেহ দেখতে পান, তারপর পুলিশে খবর দেন। এই অবস্থায় আমরা কাউকে গ্রেপ্তার করতে পারিনি। আপনার কাছে এসেছি কারণ আপনি যদি একটু ব্যাপারটা তদন্ত করে দেখেন, আসল অপরাধীর সন্ধান দেন, তাহলে ভালো হয় নিখিলেশবাবু। সেটার জন্য তো আমায় গোটা ব্যাপারটা প্রথম থেকেই দেখতে হবে। দাসবাবু, মার্ডার স্পটটাও দেখা দরকার। আচ্ছা, খুনটা কবে হয়েছে বললেন? কাল হয়েছে, কাল প্রায় সন্ধ্যার দিকে। মৃতদেহ তখনই পোস্টমর্টমে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ছুরিটা পরীক্ষা করে পাওয়া গেছে পাশের বাড়ির ভদ্রলোকের হাতের ছাপ। তাই আমরা একটু চিন্তিত হয়ে পড়েছি নিখিলেশবাবু, ব্যাপারটা তো কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় নিখিলেশ, আমাদের আগে মৃতদেহটা দেখা দরকার, তার আগে বাড়িটা দেখা দরকার, তারপরে না হয় এগুলো নিয়ে কিছু ভাবা যাবে। এখানে বসে বসে শুধু শুধু কিছু অনুমান করে কিছুই তো করা যাবে না।
সবটা আগে দেখা দরকার। আপনাদের কোনো অসুবিধা হবে নাকি নিখিলেশবাবু? আমি সঙ্গে করে জিপ নিয়ে এসেছি, আপনাদের এখান থেকে সোজা মর্গে নিয়ে যাব, তারপর সেখান থেকে প্রয়োজন হলে ভিকটিমের বাড়িতেও যাওয়া যাবে। হ্যাঁ, সেখানে যাওয়াটা প্রয়োজন তো বটেই, তবে আগে মর্গে যাব। চলুন, মৃতদেহটা আগে দেখব। নিখিলেশ আর আমি দাসবাবুর সাথে পুলিশের জিপে বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা গিয়ে পৌঁছলাম মর্গে, যেখানে মৃতদেহ রাখা হয়েছে। দাসবাবু আমাদের সাথে থাকার জন্য দেখতে খুব একটা অসুবিধে হলো না। মৃতদেহ মর্গের সারি সারি ড্রয়ারের মধ্যে রাখা ছিল। একটা ড্রয়ার টেনে বার করে দাসবাবু বললেন, এই দেখুন নিখিলেশবাবু, ভালো করে দেখুন, আঘাতটা পেটের একদম মাঝখানে হয়েছে। নিখিলেশ ভালো করে মৃতদেহ পরীক্ষা করল, তারপরে বলল, মৃতদেহের আর কোথাও আঘাতের চিহ্ন পাওয়া গেছে দাসবাবু? না, তবে মাথার পেছনে সামান্য আঘাত ছিল বলে মনে হয়, সেটা মেঝেতে পড়ে যাওয়ার জন্যই হয়েছে হয়তো। তার মানে আঘাতটা করা হয়েছে সামনের দিক থেকে, পেছনের দিক থেকে করলে উনি মেঝেতে ওভাবে পড়তেন না। একবার মাথাটা তুলুন তো দাসবাবু, মাথায় আঘাতটা দেখি। দাসবাবু মৃতদেহটা সামান্য তুলে ধরতে নিখিলেশ মাথার কাজটা ভালো করে পরীক্ষা করল। তারপর আর কিছুই না বলে আমরা তিনজনে সেখান থেকে বাইরে বেরিয়ে এসে পুলিশের জিপে উঠতেই নিখিলেশ বলল, আচ্ছা চলুন একবার ওই ভদ্রমহিলার বাড়িতে যাই, তার স্বামীর সাথে একবার কথা বলে দেখতে হবে। তাছাড়া পাশের বাড়ির যে ভদ্রলোকের হাতের ছাপ পাওয়া গেছে তার সাথেও একবার কথা বলতে হবে। কেস খুব একটা সহজ বলে কিন্তু মনে হচ্ছে না। কিন্তু নিখিলেশ, আমার তো মনে হচ্ছে কেসটা ওই পাশের বাড়ির ভদ্রলোকই কোনো কারণে খুন করেছে, কারণ দুদিন আগে তিনি কেক কাটার সময় ছুরিটা ব্যবহার করেছেন। তারপর ছুরিটা নিশ্চয়ই তার কাছেই ছিল। সেটা নাও হতে পারে, কারণ কোনোভাবে কেউ যদি ছুরিটা সরিয়ে নেয় তাহলে তো হয়ে গেল। সেক্ষেত্রে ছুরিটা সাবধানে সরালে তাতে হাতের ছাপ পড়তে পারে না। আমারও না সেটাই মনে হচ্ছে নিখিলেশবাবু, কেউ হাতে গ্লাভস কিংবা কোনো কাপড় জড়িয়ে চুরি করলে তাতে আঘাত করলেও হাতের ছাপ আসবে না। কিন্তু এসবের থেকেও বড় আরও একটা জিনিস আমাদের জন্য খুব প্রয়োজন জানা, বুঝলেন দাসবাবু? সেটা হলো খুন করার মোটিভ। অকারণে তো কেউ কাউকে খুন করবে না। ভদ্রমহিলার সাথে তার স্বামীর সম্পর্কটা ঠিক কেমন সেটাও দেখা দরকার, তাহলেই এ বিষয়ে খানিকটা জানা যাবে। কিসের ব্যাপারে কথাবার্তা বলতে বলতেই আমরা গিয়ে পৌঁছলাম। এই ভদ্রমহিলার বাড়িতে ভদ্রমহিলার নাম গৌরী রায়, ভদ্রমহিলার স্বামীর নাম নির্মল রায়। তিনি বাড়িতেই ছিলেন। ছোটোখাটো একটা একতলা বাড়ি, দুটো ঘর, সামনে খানিকটা খোলা জায়গা। আমরা জিপ থেকে নামতেই দাসবাবু এগিয়ে গিয়ে বাড়ির গেট খুলে ভেতরে ঢুকলেন। তারপর দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে ডাকলেন, নির্মলবাবু, নির্মলবাবু বাড়িতে আছেন নাকি? আমরা থানা থেকে আসছি। দাসবাবুর গলার স্বরেই বোধ হয় ভদ্রলোক ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন। ভদ্রলোকের অতি সাধারণ চেহারা, চোখে একটা চশমা, পরনে একটা সাধারণের পাঞ্জাবি, নিচে একটা পাজামা। তিনি দাসবাবুকে দেখে আর আমাদেরকে দেখে একটু অবাক হয়েই বললেন, ইন্সপেক্টর, আমার স্ত্রীর খুনের ব্যাপারে কোনো কিছু জানা গেল না, আর তার মৃতদেহ কখন ছাড়া হবে? বুঝতেই পারছেন তার বাপের বাড়িতে আর কেউ বেঁচে নেই, সমস্ত কাজ আমাকে নিজের হাতেই করতে হবে, তাই আর কি। মৃতদেহ ছাড়তে আর একটু সময় লাগবে নির্মলবাবু, তবে আমি আপনাকে জানিয়ে দেবো। আপনার টেলিফোন নম্বর তো রইলই, তেমন হলে আমি আপনার বাড়ি পর্যন্ত এসে আপনাকে নিয়ে যাব। তবে এই কেসের ব্যাপারে নিখিলেশবাবু একটু তদন্ত করেছেন, তাই আপনার সাথে ওনার কথা বলাতে নিয়ে এলাম। নির্মলবাবু একটু অবাক চোখেই নিখিলেশের দিকে তাকিয়ে বলল, নিখিলেশ বাবু মানে সেই স্বনামধন্য গোয়েন্দা নিখিলেশ সমাদ্দার? নিখিলেশ ভদ্রলোকের হাত জোর করে নমস্কার করাতে প্রতি নমস্কার করে বলল, ক্ষমা করবেন নির্মলবাবু, আমি আসলে গোয়েন্দা নই, আমি সামান্য রহস্য সন্ধানী বলতে পারেন। রহস্য খুঁজে বেড়াই আর খুঁজে পেলে তার সমাধান করার চেষ্টা করি মাত্র। গোয়েন্দা শব্দটা আমি নিজের সাথে জড়াই না।
আপনি আমার স্ত্রীর খুনের ব্যাপারে তদন্ত করবেন, তাহলে তো খুনি নিশ্চয়ই ধরা পড়বে। নিখিলেশবাবু, আসুন আসুন, আপনারা ভিতরে আসুন। ভদ্রলোকের ডাকে আমি আর নিখিলেশ প্রথমে ঘরের ভেতরে ঢুকলাম। পেছনে দাসবাবু গাড়ির ড্রাইভারকে কিছু একটা বলে আসতে গেলেন। আমরা ভেতরে ঢুকতেই নিখিলেশ সামনে রাখা চেয়ারে বসল। আমিও তার দেখা দেখি পাশের চেয়ারে বসতেই নির্মলবাবু উল্টো দিকের চেয়ারে বসে বললেন, কিছুই বুঝতে পারছি না নিখিলেশবাবু, ওকে এভাবে বাড়ির ভেতরে ঢুকে কে খুন করতে যাবে? আর কার সাথে ওর কোনো শত্রুতাই বা থাকবে কি করে? আচ্ছা, আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? খুব একটা খারাপ নয় নিখিলেশবাবু, তবে বিয়ের এত বছর পরেও আমাদের কোনো সন্তান না হওয়ার জন্য ওই যেমনটা হয়ে থাকে আর কি, তেমনি আমাদের মধ্যে একটা দূরত্ব সবসময়ই ছিল। তবে তার মানে এই নয় যে সম্পর্কটা খারাপ ছিল। আমি সারাদিন ব্যবসার কাজে বাইরেই থাকতাম, আর ও বাড়িতে একাই থাকতো। এই যে সামনের বাগানটা দেখতে পাচ্ছেন, এই সমস্ত নিয়েই ও সময়টা কেটে যেত। যেদিন মৃত্যুটা হয় সেদিন সকালে আপনি বাড়ি থেকে যাওয়ার সময় তার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? এই একটা ব্যাপার আমি পুলিশকেও বলেছি। শুধু সেদিন নয়, তার আগে কয়েকদিন ধরেই ওর মনের মধ্যে একটা পরিবর্তন আমি লক্ষ্য করছিলাম। সব সময় চুপচাপ থাকে, কোনো কথা বললে সহজে শুনতে পায় না, অন্যমনস্ক হয়েই থাকে। সেদিন সকালেও তেমনি ছিল। তাই আমি নিজে থেকে কিছু জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, কিন্তু কিছুই বলতে চাইনি। কিছু যে একটা হয়েছিল সে ব্যাপারে আমি নিশ্চিন্ত হলেও তার ব্যাপারে আমি কিছুই জানি না নিখিলেশবাবু। এ বাড়িতে আর কে কে আসতো, মানে আপনি না থাকার সময়? পাশের বাড়ির এক ভদ্রলোক রয়েছেন, তার নাম অবনী সামন্ত। ওনার স্ত্রী মাঝে মাঝে এখানে আসতেন। আমার স্ত্রী তো সারাদিন একাই থাকতো, তাই ওর সাথে গল্প করতে আসতো। তার মানে তিনি এ ব্যাপারে কিছু জেনে থাকলেও থাকতে পারেন, তাই না? না, আসলে মেয়েরা অনেক সময় মেয়েদেরই অনেক কথা বলে তো। নির্মলবাবু উদাসীনভাবে মাথা নাড়িয়ে বললেন, হতে পারে নাকি, সে ব্যাপারে আমি নিশ্চিন্তভাবে কিছুই জানি না। ঠিক তখনই দাসবাবু এসে আমাদের ঘরে ঢুকলেন। তারপর কোনো কথা না বলে পাশের একটা চেয়ারে চুপ করে বসে পড়লেন। নিখিলেশ বলে উঠল, আচ্ছা নির্মলবাবু, আপনার স্ত্রীকে কেউ খুন করতে পারে বলে আপনার মনে হয় না, কিন্তু তার কোনো শত্রু আছে? মানে আপনি হয়তো জানতেন, এখনকার নয়, অনেক আগে কোনো শত্রুতা কারোর সাথে? না নিখিলেশবাবু, এখানে তো খুব একটা কারোর সাথে মিশত না। ওর দাদা বৌদি ওর গ্রামের বাড়িতেই থাকতো। যতদিন জীবিত ছিল ততদিন ওদের মাঝে মাঝেই চিঠি দিয়ে কথাবার্তা হতো। ওরা মাঝে মাঝে আসতো, কিন্তু গ্রামে একবার প্রবল বন্যায় ওদের বাড়িঘর দর সমস্তটাই ভেসে যায়। তারপরে একবার আমরা গ্রামে গিয়েছিলাম, কিন্তু তারপর থেকে ওর কেউ নেই বললেই ভালো হয়। কারোর সাথেই কথাবার্তা নেই, তাহলে শত্রুতা হবে কি করে? আপনি সেদিন যখন বাড়ি ফিরেছিলেন তখন ঠিক কি দেখেছিলেন বলুন তো? সেদিন বাড়ি ফিরে এসে আমি যা দেখলাম তা হয়তো কোনোদিনই ভুলব না নিখিলেশবাবু। আমি বাড়ি ফিরে আসি সন্ধ্যার দিকে। সেই দিনও সেই সময় ফিরে এসেছিলাম। ফিরে এসে বাড়ির ভেতরে ঢুকতে গিয়ে দেখি বাইরের দরজাটা খোলা রয়েছে। সচরাচর এমনটা হয় না, দরজা সবসময় আমাদের বন্ধ থাকে। এই সময়টা গৌরী ঘরের ভেতরেই টুকটাক কাজকর্ম করে। আমি এসে দরজা ধাক্কা দিলে তারপর দরজাটা খুলে দেয়। সেদিন কিন্তু দরজা খোলা দেখে আমার প্রথমে কেমন যেন সন্দেহ হয়। আমরা এখন যে ঘরে বসে রয়েছি এটা আমার ঘর, পাশের ঘরটায় গৌরী থাকে। আমার ঘরের দরজা খোলা দেখে ঘরের ভেতরে ঢুকে গৌরীকে খুঁজি, দুবার ডাকি, কিন্তু কোনো সাড়া পাই না। তারপর কি মনে হতে পাশের ঘরের ভেজিয়ে রাখা দরজাটা খুলে ভেতরের দিকে ঢুকে দেখতে পাই মেঝের ওপরে গৌরী মরে পড়ে রয়েছে। তার পেটের কাছ থেকে রক্ত বেরিয়ে বাইরে ছড়িয়ে যাচ্ছে, আর তার পাশেই রাখা রয়েছে একটা ছুরি। ছুরিটা দেখে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম আসলে ওই ছুরিটা দিয়েই বোধহয় খুন করা হয়েছে,
কারণ ছুরিতে তখনও রক্ত লেগে রয়েছে। আমি ভয় পেয়ে ঘরের বাইরে বেরিয়ে এসে চিৎকার করে পাশের বাড়ির অবনীবাবুকে ডাকতে থাকি। তারপর উনি এবং তার স্ত্রী আসার পরে ওদের বুদ্ধিতেই পুলিশকে খবর দিই। আসলে তখন আমার মাথা ভালোভাবে কাজও করছিল না। নিখিলেশ ভদ্রলোককে থামিয়ে দিয়ে বলল, ঘরে ঢোকার সময় আপনি আর কিছু লক্ষ্য করেছেন যেটা অন্য দিন থাকে না? সেদিন এমন কিছু ছিল বা আপনার ঘরে কোনো চিহ্ন দেখে মনে হয়েছিল আপনার ঘরে কেউ এসেছিল? না নিখিলেশ বাবু, তেমন কিছুই মনে হয়নি। আর আমার ঘরে তো খুব বেশি কেউ একটা আসে না, এ তো আমি আপনাকে আগেই বলেছি। তখন পুলিশে খবর দেওয়ার পর আমি ঘরের বাইরেই বসেছিলাম। পুলিশ আসার পরে মৃতদেহ দেখে মৃতদেহ পোস্টমর্টমের জন্য নিয়ে যায়। এখন আপনি বলুন নিখিলেশ বাবু, বাইরে থেকে কে এসে আমার স্ত্রীকে খুন করে যাবে? কেউ যে এসেছিল সেটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে নির্মলবাবু, কিন্তু তার আসল উদ্দেশ্যটা কি? আচ্ছা, বাড়ি থেকে কোনো কিছু চুরি যায়নি তো? ব্যাপারটা আমারও মনে হয়েছিল, তাই আমি খুব ভালো করে খুঁজে দেখেছিলাম যে কোথাও কিছু চুরি হয়েছে নাকি। কিন্তু কোনো কিছুই চুরি যায়নি নিখিলেশ বাবু। আর সে ব্যাপারে আমি একদমই নিশ্চিত। বাড়িতে খুব বেশি একটা টাকা পয়সা কিংবা গয়নাগাটি থাকেও না। টাকা পয়সা যা রয়েছে তার সবটাই ব্যাংকে রয়েছে, তাই চোর কি বা চুরি করতে আসবে? ভদ্রলোকের কথা শুনে নিখিলেশ বেশ কিছুক্ষণ ধরে কি যেন চিন্তা করতে লাগলো। তারপর দাসবাবুর দিকে তাকিয়ে বলল, আচ্ছা দাসবাবু, মৃতদেহটা ঠিক কোথায় পড়েছিল আপনি এরপর আমাকে একবার দেখাবেন, চলুন। নিখিলেশের কথায় আমরা সবাই উঠে পাশের ঘরের দরজা খুলে দিলাম। নির্মলবাবু বললেন, পুলিশ চলে যাওয়ার পরে সেই ঘরে আর আমি ঢুকিনি নিখিলেশ বাবু। এই এখন আপনাদের সাথে ঢুকলাম। ওই বিছানাটা ঠিক পাশেই মৃতদেহটা মাটির ওপরে পড়েছিল। দাসবাবুও সেই জায়গাটাই দেখালেন। নিখিলেশ এগিয়ে গিয়ে ভালো করে দেখল। তারপর ঘরের মধ্যে এদিক ওদিক ঘুরে ঘুরে গোটা ঘরটাই দেখতে লাগলো। বেশ সুন্দর করে সাজানো বিছানা, একপাশে আয়না আর টেবিল পর্যন্ত রয়েছে। আলমারির পাশে একটা ছোট্ট জানলা দিয়ে বাড়ির পেছনের দিকটা দেখা যায়। নিখিলেশ ঘরের মধ্যে ঘুরতে ঘুরতে ঘরের মাটিতে তাকিয়ে বারবার কি যেন একটা দেখতে লাগলো। তারপর একসময় বলল, আচ্ছা নির্মলবাবু, আপনার স্ত্রী কি চুল বাঁধার জন্য কোনো ক্লিপ ব্যবহার করতেন? নির্মলবাবু যেন একটু অবাক হয়ে বললেন, চুল বাঁধার ওই প্লাস্টিক কিংবা ওই লোহার ক্লিপের কথা বলছেন তো? না না না, আপনি তো মৃতদেহ দেখেছেন নিখিলেশ বাবু। আশা করি আমার স্ত্রীর চুল খুব একটা বড় ছিল না, আর তাছাড়া চুলও কম ছিল, তাই ক্লিপ ব্যবহার করতো না। চুল বাঁধার জন্য গার্ডারই ব্যবহার করত, আর তাছাড়া চুল বেশিরভাগ সময় খোলাই রাখতো। আমরা সেই ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে আসার পর নিখিলেশ বলল, দাসবাবু, একবার পাশের বাড়ির ভদ্রলোক অবনী রায়ের সঙ্গে আমাদের কথা বলাটা দরকার। আপনি যান, ততক্ষণ ভদ্রলোকের সঙ্গে কথা বলুন, আমরা আসছি। দাসবাবু চলে যেতেই নিখিলেশ গলা নামিয়ে বলল, প্রাথমিক সন্দেহ কিন্তু আপনাকেই করা হচ্ছে নির্মলবাবু। যদি সত্য কোনো প্রমাণ অন্য কারোর বিরুদ্ধে না পাওয়া যায়, তাহলে কিন্তু খুনটা আপনিই করেছেন বলেই ধরে নেওয়া হবে। সেক্ষেত্রে আপনার যদি আরও কিছু বলার থাকে আমায় এখনই বলতে পারেন। নির্মলবাবু নিখিলেশের কথা শুনে খানিকটা অবাক হয়ে গেলেন। তারপর একটু আমতা আমতা করেই বললেন, নিখিলেশ বাবু, আমার মনে হয় এই কাজটা পাশের বাড়ির অবনীবাবুই করেছেন। আসলে তার আমার স্ত্রীর ওপর একটা কুদৃষ্টি ছিল। মানে আপনি বুঝতেই পারছেন তো, আমার স্ত্রী তো বেশ সুন্দরী, তাই। নির্মলবাবু তার কথা শেষ করতে পারলেন না। তার আগেই নিখিলেশ বলে উঠল, মৃতদেহের পাশে পাওয়া ছুরিতে অবনী রায়ের হাতের ছাপ পাওয়া গেছে, তাই সেক্ষেত্রে তার দিক থেকেও একটা ভাবনা আমি দেখেছি নির্মলবাবু। তবে সেখানে সামান্য একটা খটকা রয়েছে, সেটা দূর করতে হবে। আচ্ছা, না ঠিক আছে, আমি এখন চলি। যদি প্রয়োজন হয় আমি আবার আসব।
আর আপনার যদি কিছু জানানোর থাকে মানে নিজে থেকে আর কি, ইন্সপেক্টরকে কিংবা আমাকে জানাতে পারেন। চলি নির্মলবাবু। তবে একটা কথা, আপনার স্ত্রীর খুনিকে ঠিক খুঁজে পাওয়া যাবেই, চিন্তা করবেন না। নিখিলেশের পরপর দুবার দুরকম কথার জন্যই বোধহয় নির্মলবাবু সামান্য অবাক হয়ে গিয়েছিলেন। তিনি আমাদের দিকে তাকিয়েছিলেন। আমরা বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসতেই দাসবাবু বললেন, নিখিলেশবাবু, অবনী রায়ের সাথে কথা হয়ে গেছে, আসুন, ভদ্রলোক আমাদের জন্য অপেক্ষা করছেন। চায়ের কাপ হাতে নিখিলেশ, আমি আর দাসবাবু অবনী রায়ের বাড়িতে বসার ঘরে বসে রয়েছি। অবনী রায় আমাদের সামনে বসে রয়েছেন বেশ চিন্তিত মুখে। একটু আগেই তার স্ত্রী কমলা আমাদের চা দিয়ে গেছে। চা খেতে খেতে নিখিলেশ বলে উঠল, মার্ডার ওয়েপেনে আপনার হাতের ছাপ পাওয়া গেছে অবনীবাবু, এ বিষয়ে আপনার কিছু বলার আছে? অবনীবাবু স্পষ্ট গলায় নিখিলেশের কথায় বলে উঠলেন, খুনের অস্ত্রে আমার হাতে ছাপ পাওয়া গেছে মানে এটা তো নয় যে খুনটা আমি করেছি। আর ওই ছুরিটা যে আমার ঘর থেকে চুরি গেছে সেটা আমি আগেই বলেছিলাম। ওটা আমার জন্মদিনের দিন কেক কাটার জন্য ব্যবহার করেছিলাম আমি। আসলে আমার স্ত্রী জোর করেছিলেন, তাই জন্মদিনের দিন ছোট একটা কেক কিনে নির্মলবাবু আর তার স্ত্রীকে ডাকা হয়েছিল। আশেপাশে দু একজনকেও ডাকা হয়েছিল, বুঝতেই পারছেন আমার স্ত্রীর আবদার, তাই এমনটা করা আর কি। কিন্তু সেই ছুরিটা দিয়েই যে কেউ খুন করতে পারে বা খুন করার জন্য ব্যবহার করবে সেটা আমি কি করে বুঝবো বলুন? কিন্তু সমস্যা যে একটা থেকেই যাচ্ছে। হাতের ছাপ পাওয়ার জন্য আপনাকে দোষী সাব্যস্ত করতে খুব একটা বেগ পুলিশকে পেতে হবে না। তাই তার আগে আপনি বরং বলে দিন, বা আপনার কি মনে হয় গৌরী দেবীকে কে খুন করতে পারে? কিছুই জানি না নিখিলেশ বাবু, তাকে কে খুন করতে পারে আর এই ব্যাপারে আমার কোনো ধারণাও নেই। তবে ভদ্রমহিলা কারোর সাথে বেশি মিশতেন না, বেশিরভাগ সময় নিজের বাড়িতেই থাকতেন। কোনো প্রয়োজনে যদি তার বাড়িতে যাওয়া হতো তাকে সবসময় ঘরেই পাওয়া যেত। এমন একজন মানুষের যে শত্রু থাকতে পারে সেটা ভেবেই আমি একটু অবাক হয়ে যাচ্ছি। তার মানে আপনার কাউকেই সন্দেহ হয় না? আচ্ছা কমলা দেবী, আপনার কি কাউকে সন্দেহ হয় না? মানে আপনি তো গৌরী দেবীর একটু কাছাকাছি ছিলেন, বেশিরভাগ সময় আপনার সাথে তার কথা হতো। কমলা দেবী একটু ইতস্তত করে চাপা গলায় বলে উঠলেন, মানে আমি ঠিক বলতে পারি না, তবে নির্মল বাবুর সাথে গৌরীর সম্পর্ক খুব একটা ভালো ছিল না, তা বোধহয় আপনি জানেন। তাদের সন্তান না হওয়ার জন্য তাদের মাঝে একটা দূরত্ব তৈরি হয়েছিল। একটা ব্যক্তিগত প্রশ্ন করব, যদি আপনাদের জানা থাকে তাহলে জানাবেন। আচ্ছা, এই নির্মলবাবু আর গৌরী দেবীর সন্তান না হওয়ার আসল সমস্যাটা কি? এ কথায় কিন্তু অবনীবাবু কিংবা কমলা দেবী কোনো কথা বললেন না। তবে কমলা দেবীর দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল তিনি কিছু একটা বলতে চাইছেন, কিন্তু তার স্বামীর সামনে থাকায় বোধহয় তিনি কিছুই বলতে পারছেন না। নিখিলেশও বোধহয় ব্যাপারটা বুঝতে পেরেছিল, তাই একসময় বলল, দাসবাবু, অমরজিৎ আর তোমরা বরং অবনীবাবুর সাথে একটু কথা বলো। আমি কমলা দেবীর সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই। অবনীবাবু, আপনার নিশ্চয়ই আপত্তি নেই? কমলা দেবীর মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। অবনীবাবু একটু সবার মুখের দিকে তাকিয়ে নিয়ে ইতস্তত করে বললেন, আমার আপত্তি থাকবে কেন? আপনি যান, কথা বলুন, আমিও চাই খুনি ধরা পড়ুক। নাহলে খুনের অস্ত্রে আমার হাতের ছাপের জন্য সন্দেহটা যে আমার দিকেই প্রথমে আসবে। নিখিলেশ উঠে কমলা দেবীর সাথে ভেতরের একটা ঘরে গিয়ে ঢুকল। বোধহয় সেটা কমলা দেবীর নিজের ঘর। বেশ কিছুক্ষণ আমরা চুপ করে বসে রইলাম। একসময় দাসবাবু অবনীবাবুর উদ্দেশ্যে বলে উঠলেন, আচ্ছা অবনীবাবু, আপনার জন্মদিনের কেক কাটার ছুরিটা যে চুরি গেছে সেটা আপনি কবে বুঝতে পেরেছিলেন? আরে ছুরিটা চুরি গেছে সেটাই তো আমি জানতাম না। আর ওই কেক কাটার পরে ছুরিটা কোথায় রেখেছিলাম সেটাই আমার মনে নেই। খুনটা হওয়ার পরে যখন দেখা গেল ছুরিটা আমার বাড়িরই, তখনই আমার কেমন জানি সন্দেহ হলো ওরা চুরি আছে। নিরলবাবুর ডাকে আমার গিয়ে যখন পৌঁছায় এবং ছুরিটা পাশে পড়ে থাকতে দেখি, তখন আমার
ওরা বিশেষ কিছু মনে হয়নি। আপনারা এসে যখন ছুরিটা নিয়ে গেলেন তখনই আমার কেমন সন্দেহ হলো। আমার পরে তো তাদের আমার হাতের ছাপ পাওয়া গেল। আমি কিন্তু কিছুই বললাম না। আমি চুপ করে বসে এদিকে ওদিকে দেখতে লাগলাম। বেশ কিছুক্ষণ পরে নিখিলেশ আর কমলা দেবী ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। কমলা দেবীর মুখটা আগের মতোই নিচু হয়ে রইল। নিখিলেশ অবনীবাবুর দিকে তাকিয়ে বলে উঠল, অবনীবাবু, একটা কথা বলুন তো আমায়। আপনার কাটার ছুরিটা যে চুরি গিয়েছিল সে ব্যাপারটাই কি আপনি নিশ্চিত? মানে কোনোভাবে আপনি নিজেই খুনটা করেননি তো? এই কথায় অবনীবাবু কেমন যেন রাগী গলাতেই বলে উঠলেন, হ্যাঁ, যদি আমি খুনই করতাম তাহলে কি আপনার মনে হয় আমি এখানে থাকতাম? আর আমি গৌরীকে খুন করতে যাওয়া কেন? তার সাথে আমার সম্পর্ক তো খারাপ ছিল না। সে আমার তো কোনো ক্ষতি করেনি কখনো। কেন খুন করবো তাকে? নিখিলেশ অদ্ভুতভাবে বেশ কিছুক্ষণ অবনীবাবুর দিকে তাকিয়ে রইল। তারপর বলল, সে আপনি এখন নামে বলছেন, কিন্তু পরে যদি প্রমাণিত হয় আপনি খুন করেছেন তাহলে কিন্তু আপনাকে বাঁচানো শক্ত হবে। যদি কিছু স্বীকার করার থাকে তাহলে এখনই করুন। অবনীবাবু যেন আকাশ থেকে পড়লেন। সেইভাবে একবার নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তুমি নিখিলেশ বাবুকে কি বলেছো বলো? ও ঘর থেকে বেরিয়ে আসার পর থেকেই নিখিলেশ বাবু আমায় খুনি খুনি বলে দাবি করছেন। আচ্ছা, আপনার কাছে কোনো প্রমাণ রয়েছে যে ছুরিটা ছাড়া যে আমি খুন করেছি? নিখিলেশের মুখে সামান্য রহস্যময় হাসি দেখা দিল। সেইভাবে হাসতে হাসতে এসে বলল, ওটা ছাড়া আর কোনো প্রমাণই খুনি রেখে যায়নি। তাহলে আমরা অন্য কোনো প্রমাণ খুঁজে পাবো কি করে? তবে আরও একটা জিনিস যেটা আমি খুঁজে পেয়েছি, আর যেটা থেকে কিছুটা ধারণা করা যায় যে খুন যাই হোক, চলুন দাসবাবু। আচ্ছা অবনীবাবু, আমরা এখন আসছি। যদি মনে হয় আপনি স্বীকার করবেন, মানে আপনি কিছু স্বীকার করবেন, তাহলে যে কোনো সময় পুলিশের কাছে গিয়ে বলতে পারেন। আর যদি আমাকে বলতে চান তাহলে আমার বাড়িতে আসতে পারেন। ধন্যবাদ কমলা দিদি, আপনি না থাকলে এই কেসটা এত সহজে সমাধান করা যেত না। চলি। নিখিলেশ যে আসলে কি বলে চলেছে তার কিছুই আমি বুঝতে পারছিলাম না। তাই বাড়ি ফেরার পথে যখন দাসবাবু বললেন, আচ্ছা, আপনি অবনীবাবুকে ওভাবে জেরা করলেন কেন? আপনি কি তার বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছেন, নাকি আপনার মনে হয় খুনটা তিনিই করেছেন? নিখিলেশের রহস্যময়ভাবেই হাসল। প্রথমে কিছুই বলল না, তারপরে একটু থেমে বলল, এখানে খুনি হিসেবে কিন্তু তিনজনকেই সন্দেহ করা যায়। একজন হলেন গৌরীদেবীর স্বামী নির্মলবাবু, অন্যজন হলেন অবনীবাবু, তাছাড়াও আরও অন্য কেউ একজন যার ওই বাড়িতে যখন তখন আসার সুবিধে ছিল এবং গৌরীদেবীর ঘর পর্যন্ত সে পৌঁছতে পারত। দেখো, বাইরের কেউ এলে তাকে তো নিজের ঘর পর্যন্ত নিশ্চয়ই অকারণে নিয়ে যাবেন না গৌরীদেবী। তার মানে খুনি তার চেনা, কিন্তু সেটা কে সেটাই ঠিক বোঝা যাচ্ছে না। কয়েকটা ব্যাপারে খোঁজ নিতে হবে দাসবাবু, তারপরেই এ ব্যাপারে আমি নিশ্চিত করে কিছু বলতে পারবো। তবে তার মধ্যে আপনাকে কয়েকটা কাজ করতে হবে। আমি তো অবাক হয়েছিলামই, তার সাথে দাসবাবু নিজেও অবাক হয়েছিলেন। তবু বললেন, ঠিক কোন ব্যাপারে খোঁজ নেওয়ার কথা আপনি বলছেন বলুন তো নিখিলেশবাবু? আর তুমি যে তিনজনের কথা বলছো তাদের মধ্যে নির্মলবাবু কেন তার স্ত্রীকে খুন করতে যাবেন? আর অবনীবাবুই বা কেন খুন করবেন? তাদের তো খুনের কোনো মোটিভ আমি খুঁজে পাচ্ছি না। অবনীবাবুর মোটিভ খুব একটা পরিষ্কার নয়, সে কথা ঠিক, কিন্তু নির্মলবাবুর মোটিভ পরিষ্কার। নির্মলবাবুর সাথে তার স্ত্রীর সম্পর্ক খুব একটা ভালো নয়। তাছাড়া বিয়ের এতদিন পরেও তাদের কোনো সন্তান নেই। এক্ষেত্রে সমস্যাটা কার সে বিষয়ে আমরা এখনো খোলাখুলিভাবে জানি না। হতেই পারে সমস্যাটা গৌরীদেবীর। সেক্ষেত্রে খুনের ব্যাপারটা কি সহজ হয়ে যাচ্ছে না? অবশ্যই এটা আমার অনুমান, অন্য কোনো মোটিভও থাকতে পারে। গৌরীদেবীর বাড়ির লোক সবাই মারা গিয়েছেন, সেক্ষেত্রে তার বাড়ির সমস্ত সম্পত্তি তার নিজের নামে হয়ে যাবে। মোটিভ একটা থেকেই যাচ্ছে অমরজিৎ। তবে
অবনীবাবুর মোটিভটা খুঁজে দেখা দরকার, কারণ ছুরিতে তার হাতের ছাপ রয়েছে। তিনি নিজেই সেই ছুরি দিয়ে খুন করেন এবং তারপর বলতেই তো পারেন ছুরিটা চুরি হয়ে গেছে, তাই নাকি? নিখিলেশের কথা শুনে এবার কিন্তু আমারও মনে হলো নিখিলেশ বোধ হয় খুব একটা ভুল কথা বলছে না। তাই তো, মোটিভ তো রয়েছে, কিন্তু আমি সেটা বুঝতে পারছিলাম না কেন। জিপ থেকে নেমে আমি খানিকটা হেঁটে আসার পরেও নিখিলেশ দাসবাবুর সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলল। তারপর দাসবাবু চলে যেতে আমি আর নিখিলেশ ঘরে এসে ঢুকলাম। বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিজের ঘরে এসে বিছানায় বসেছি। এমন সময় নিখিলেশ এসে আমার ঘরে ঢুকে বলল, আচ্ছা, অবনীবাবুর ক্ষেত্রে খুনের মোটিভ কি হতে পারে বলে তোমার মনে হয়? এমনটা কি হতে পারে না অবনীবাবুর সাথে গৌরীদেবীর কোনো একটা সম্পর্ক তৈরি হয়েছিল? দেখো, নির্মলবাবু বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতেন, তার সাথে গৌরীদেবীর সম্পর্ক খুব একটা ভালো ছিল না। সেই সুযোগে অবনীবাবুর সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়। শেষে যখন গৌরীদেবী কোনো কারণে অবনীবাবুর কোনো কথা মানতে রাজি হয়নি, সে সময় রাগের মাথায় তিনি খুন করে বসেন এবং তারপর। কিন্তু নিখিলেশ, সেই ক্ষেত্রে তো একটা সমস্যা রয়ে যাচ্ছে। খুন যদি অবনীবাবু করেন, তাহলে ছুরিটা ওখানে কেন রেখে আসবেন? ওই ছুরি দিয়ে তাকে কেক কাটতে অনেকেই দেখেছে, এমনকি নির্মলবাবু নিজেও দেখেছেন। এতটা কাঁচা কাজ তিনি কি করবেন? নিখিলেশ যেন নিজের মনেই বলে উঠল, আসল সমস্যাটা কিন্তু আমরা একবারও ভেবে দেখিনি অমরজিৎ, সেইটা ভাবা দরকার। আসল সমস্যার কথাই তো আমরা ভাবছি নিখিলেশ। খুনের মোটিভটা কি? খুনটা কি কারণে হয়েছে? আমার তো মনে হচ্ছে। আমার কথা শেষ হওয়ার আগেই নিখিলেশ আমার বিছানার পাশে বসে পড়ে একটু চিন্তিত গলাতেই বলে উঠল, ভুল করছো অমরজিৎ, ভুল করছো। সমস্যা মোটিভ নয়, আসল সমস্যা হলো ছুরিটা। এবার কিন্তু নিখিলেশের কথায় আমি সত্যি অবাক হলাম। নিখিলেশ এসব ভুলভাল কি বলে চলেছে? ছুরিটা আসল সমস্যা হবে কি করে? হ্যাঁ, সেই ছুরি দিয়ে খুন করা হয়েছে সেটা ঠিক, কিন্তু তাই বলে সেটা সমস্যা হতে পারে নাকি? এইসব তুমি কি কথা বলছো? ওই ছুরিটা সমস্যা হবে কি করে? ছুরিটা দিয়ে তো খুন করা হয়েছে, সেটা ওখানে পাওয়া গেছে মানে আমাদের কাজ খানিকটা সহজ হয়ে গিয়েছে ক্ষণিকের ধরার জন্য। কিন্তু তাই বলে ছুরিটা সমস্যা হয় কি করে? তোমার মনে হয় কোনো একটা ভুল হচ্ছে নিখিলেশ। নিখিলেশ রহস্যময় হাসি হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে বলল, তোমার মনে হচ্ছে না অমরজিৎ যে ছুরিটা মৃতদেহের পাশে রেখে যাওয়া হয়েছে ঠিক যেন আমাদের জন্য? ঠিক যেন পুলিশ ছুরিটা খুঁজে পেলে ওটার হাতের ছাপ পরীক্ষা করলে অবনীবাবুর হাতের ছাপ পেয়ে যাবে সেই জন্য, আর তাকে খুনি হিসেবে সন্দেহ করবে। মনে হচ্ছে নাকি গোটা ব্যাপারটা একটা সুপরিকল্পনা? নিখিলেশ এমনভাবে কথাগুলো বলল যে তার কথার যুক্তি কাটার মতো কোনো জায়গা আমি পেলাম না। হঠাৎ করে আমারও কেমন যেন মনে হলো, আরে তাই তো, প্রথম থেকেই তো এই ব্যাপারটা আমাদের মনে সন্দেহ তৈরি করেছিল যে খুনির ছুরিটা নিয়ে গেল না কেন? আর ছুরিটা সে নিয়ে গেলে তাহলে তো এত কিছু হতোই না। ছুরিটা নিয়ে না যাওয়ার কারণ কি তাহলে অবনীবাবুকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করা? আমি এবার একটু চমকে উঠে নিখিলেশের দিকে তাকিয়ে আস্তে আস্তে শান্ত গলায় বললাম, তাহলে তো অবনীবাবুকে এই খুনের তালিকা থেকে বাদ দিয়ে রাখতে হয় নিখিলেশ। তাহলে তো আমরা একমাত্র সন্দেহ করতে পারছি নির্মলবাবুকে। সেখানেও একটা সমস্যা যে রয়ে গেছে অমরজিৎ। নির্মলবাবু ওই ছুরিটা অবনীবাবুর বাড়ি থেকে চুরি করে নিয়ে এলো, অথচ সেটা কেউ দেখতে পেল না। তার যদি অবনীবাবুকে ফাঁসিয়ে দেওয়ার হয় তাহলে তিনি অন্য কোনোভাবেও চেষ্টা করতে পারতেন, কিন্তু ওই ছুরিটাকে নিয়ে ওখান থেকে নিয়ে এলে সেটা কেউ দেখবে না বলে তোমার মনে হয়? আর সব থেকে বড় কথা, সবাই যখন জানে ছুরিটা চুরি হয়েছে অবনীবাবুর বাড়ি থেকে, তখন তো অন্তত অবনীবাবু কিংবা কমলা দেবী কারণ মনে পড়তো ছুরিটার কথা, এবং এটাও মনে পড়তো যে ছুরিটা তারই বাড়ি থেকে কেউ নিয়ে গিয়েছে। আমার মাথার ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে আসছিল। এক্ষুনি মনে হচ্ছিল কেসটা বোধ হয় আমি সমাধান করে ফেলতে পেরেছি।
আবার এখন মনে হচ্ছে কোথায় কি নিখিলেশের যুক্তি আমার ভাবনাকে যেন ভেঙে খান খান করে দিচ্ছিল। আমি অসহায়ের মতো নিখিলেশের দিকে তাকিয়ে থাকতে নিখিলেশ বলে উঠল, তবে চিন্তা করুন অমরজিৎ, কোনো না কোনো একটা সমাধান আমরা খুব শিগগিরই বার করতে পারবো। আমার হাতে একটা সূত্র এসেছে বলে মনে হচ্ছে, সেটা থেকেই কিছু একটা উদ্ধার হবে। তবে তার জন্য আগে কয়েকটা ব্যাপারে সাবধান হয়ে নিতে হবে। আমি নিখিলেশের কথা কিছুই বুঝতে পারলাম না, কিন্তু সে আর কিছু না বলে উঠে বাইরের দিকে চলে গেল। আমি বুঝতে পারছিলাম সে এখন আর কিছুই বলবে না, কোনো একটা ব্যাপার নিয়ে সে গভীরভাবে ভেবে চলেছে, আর সেটাই এই কেসটাকে সমাধান করতে পারে। আমি জানি আমায় অপেক্ষা করতেই হবে, কিন্তু অবনীবাবু আর নির্মলবাবু এই দুজনের মধ্যেই যে কেউ একজন খুনি, সেই ব্যাপারটা আমি কেমন যেন বুঝতে পারছিলাম, কিন্তু কে সেটাই বার করতে পারছিলাম না। নিখিলেশের কথায় দুজনেরই দুরকম মোটিভ থাকতে পারে, সে ব্যাপারে খোঁজ খবর নিতে হবে। আর সেটা ছাড়াও দুজনের কাছেই সময় সুযোগ দুটোই ছিল। নির্মলবাবু তার কাছ থেকে তাড়াতাড়ি ফিরে এসে ফোন করে তারপর অবনীবাবুকে ডাকতে পারে, আর অবনীবাবু তার বাড়ি থেকে বেরিয়ে যে কোনো একটা সময় গৌরীদেবীর ঘরে এসে তাকে খুন করে থাকতে পারেন। সেক্ষেত্রে অবনীবাবুর সাথে গৌরীদেবীর একটা সম্পর্ক থাকার ব্যাপারটা সত্যি হতে হবে। কিন্তু যদি এসব না হয়, তাহলে আসল সত্যিটা কি? নিখিলেশ যেটা ভেবে চলেছে সেটা আমি ভাবার চেষ্টা করতে চাইলাম, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। তাই অপেক্ষা করতে লাগলাম নিখিলেশ কি ভাবছে সেটা জানার জন্য। এরপর মাঝখানে 2 দিন কেটে গেল। নিখিলেশ নতুন কিছুই খুঁজে বার করতে পারছিল না। নিখিলেশের সাথে দাসবাবুর মাঝে মাঝে বেরিয়ে পড়া চলছিল। আমি নিজে থেকে আর কিছুই জিজ্ঞাসা করছিলাম না, ভাবছিলাম সে যখন আমায় নিজেই বলবে তখনই না হয় শুনব। এটা বুঝতে পারছিলাম কেসের ব্যাপারেই সমস্ত কিছু চলছে, তার বাইরে কিছু নয়। একদিন নিখিলেশ বেরিয়ে পড়েছে, সেই সময় দাসবাবু টেলিফোন করতেই আমি টেলিফোনটা ধরে বললাম, হ্যালো, অমরজিৎ বলছি। অমরজিৎ বাবু, নিখিলেশ বাবু বাড়িতে নেই? না, নিখিলেশ তো কোথায় যেন একটা বেরিয়ে পড়ল। আমি তো ভাবলাম সে বোধহয় আপনার সাথে বেরিয়েছে। আপনার কাছে যায়নি? আমার কাছে আসার কথা তো নেই। আসলে উনি আমাকে একটা খবর জোগাড় করতে বলেছিলেন, সেই খবরটা আমি জোগাড় করে ফেলেছি। তাই নিখিলেশ বাবুকে সেটা জানানোর জন্যই টেলিফোনটা করেছিলাম। তিনি বাড়ি ফিরলে তাকে বলবেন আমি বলেছি গৌরীদেবীর গ্রামের বাড়িতে কোনো সম্পত্তি অবশিষ্ট নেই, তাই সমস্ত কিছুই বন্যার জলে ভেসে গেছে। ওই সামান্য ভিটেমাটি ছাড়া আর কিছুই নেই। আর গ্রামের দিকে ভিটেমাটির যে খুব একটা দাম নেই তা তিনি জানেন। তবুও যেটুকু সম্পত্তি আছে তা গৌরীদেবীর দূর সম্পর্কে আত্মীয়দের মধ্যে ভাগাভাগিতে রয়েছে। তা থেকে গৌরীদেবী যা পাবেন তার অর্থ বেশ সামান্য, এটাই খবর পেলাম। তাই নির্মলবাবুর ক্ষেত্রে অর্থের জন্য গৌরীদেবীকে খুন করলেও তিনি খুব একটা লাভবান হতেন না। আর গৌরীদেবীর সাথে নির্মলবাবুর সম্পর্ক খুব একটা ভালো নয়, সবসময় ঝগড়াঝাঁটি, সুসম্পর্ক নেই। এই ব্যাপারটা নির্মলবাবুর ব্যবসার জায়গায় কয়েকজনের কাছ থেকে আমি জানতে পেরেছি। আর অবনীবাবুর ব্যাপারে কোনো নতুন খবর পেয়েছেন? অবনীবাবুরও নিজের একটা ব্যবসা রয়েছে, তবে তাকে ব্যবসার কাজে খুব একটা বাইরে যেতে হয় না। তিনি বাড়িতেই থাকেন, তার ব্যবসাপত্র অন্য একজন দেখাশোনা করেন। আচ্ছা দাসবাবু, নিখিলেশ এলে আমি তাকে সমস্ত কথা বলে দেব, রাখছি। টেলিফোনটা নামিয়ে রাখার পরেই হঠাৎ করে মনে হলো অবনীবাবুর সাথে গৌরীদেবীর কোনো সম্পর্ক আছে নাকি। সেই ব্যাপারটাকে নিখিলেশ খোঁজ খবর নেওয়া শুরু করেছে। সেটা দাসবাবুকে একবার জানালে কি ভালো হতো, নাকি তার কাছে কোনো খবর পাওয়া যেত এই ব্যাপারে। আরও একবার তাকে টেলিফোন করব কিনা ভাবছি, এমন সময় ঘরে ঢুকলো, আমায় টেলিফোনের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, দাসবাবু টেলিফোন করেছিলেন তাই না অমরজিৎ? গৌরীদেবীর বাড়িতে বোধহয় সম্পত্তি খুব একটা অবশিষ্ট নেই, যা রয়েছে তাদের শরিকি অনেক, ফলে সেখান থেকে খুব একটা অর্থ পাওয়ার সম্ভাবনা কম। তাছাড়া গৌরীদেবীর সঙ্গে নির্মলবাবুর সম্পর্ক যে খুব একটা ভালো নয় সে কথাটা তো সত্যি। তবে আরও একটা খবর আমি জোগাড় করতে পেরেছি অমরজিৎ। নিখিলেশের কথা শুনে আমি কৌতূহলী হলাম। নিখিলেশ ঘরের একটা চেয়ারে ধপ করে বসে পড়ে বলল, অবনীবাবুর সাথে গৌরীদেবীর অবৈধ সম্পর্কের কথা নির্মলবাবু কিছুই জানতেন না। তবে সেই কথাটা কোনোভাবে
অবনীবাবুর স্ত্রী কমলা দেবী জানতে পেরেছিলেন। সম্প্রতি তোমার বোধহয় মনে আছে, অবনীবাবু নির্মলবাবুর বাড়ির আশেপাশে আরও কয়েকটা বাড়িঘর রয়েছে। সেই বাড়িঘরের মহিলাদের সাথে কথা বলে কানাঘুষো আমি এই ব্যাপারটা জানতে পেরেছি। তারা সকলেই নির্মলবাবুর স্ত্রীর সাথে অবনীবাবুর সম্পর্কটার ব্যাপারে খুবই বিরক্ত। তাদের পাড়ায় এমন একজন মহিলা থাকবে সে ব্যাপারটা তারা যেন মেনে নিতে পারছিলেন না। তাই তারা আমার কাছে সমস্যাটা খুলেই বলেন। এদিকে অবনীবাবু বেশ বিত্তবান, তার ব্যবসা ভালোই চলে। তাকে ব্যবসার কাজে খুব একটা বাইরে যেতে হয় না, অন্যান্য লোকেরা তার কাজকর্ম দেখাশোনা করে। অবনীবাবু মাঝে মাঝেই গৌরী দেবীকে দামি দামি উপহার দিতেন। তা নিয়ে নির্মলবাবুর সঙ্গে কথা কাটাকাটি হলেও গৌরী দেবী কিন্তু কখনোই সে কথা স্বীকার করতেন না। এটাও আমি জানতে পেরেছি ওই বাকিদের সঙ্গে কথা বলি। কিন্তু সেটাই যদি হয় তাহলে অবনীবাবু গৌরী দেবীকে খুন করবেন কেন? আর নির্মলবাবু যে এ ব্যাপারে খুব একটা জানতেন তাও আমার কাছে খুব একটা স্পষ্ট নয়। সন্দেহটা আবার দুজনের উপরই থেকে যাচ্ছে অমরজিৎ। তবে ওই একটা জায়গায় আমি কেমন ধোঁয়াশায় থেকে যাচ্ছি, আরও একজন খুনটা করে থাকতে পারে। সেদিন যখন নির্মলবাবুর সাথে আমি গৌরীদেবীর ঘরে গিয়েছিলাম মৃতদেহের জায়গাটা দেখার জন্য, ঠিক তখনই ঘরের বিছানার ওপর থেকে আমি একটা জিনিস পেয়েছিলাম। অথচ গোটা বিছানা পরিষ্কার সুন্দর করে সাজানো। সেই বিছানায় তো এমন একটা জিনিস থাকার কথা নয়। যদিও গৌরীদেবী সেই জিনিসটা ব্যবহার করতেন না, আর সেটা যে কার সেটা আমি অনুমান করতে পেরেছি। প্রথমের কথাগুলো শুনে মনে হচ্ছিল বোধহয় আমি নিজেও একটা অনুমান করতে পারছি, কিন্তু শেষের কথাগুলো আবার সেই ভাবনাকে নস্যাৎ করে দিল। আমি আর কৌতূহল চাপতে না পেরে বলে উঠলাম, কার কথা বলতে চাইছো তুমি? আর সেদিন ওই বিছানার উপর আসলে তুমি কি পেয়েছিলে? এখন নয় অমরজিৎ, আজকের দিনটা অপেক্ষা করো। আশা করছি কাল সকালের মধ্যেই তাকে ধরা যাবে। তারপর না হয়। নিখিলেশ চেয়ারে বসে হাসতে লাগল। তার এই হাসিটা আমি চিনি। যখন সে কোনো একটা কেসের সমাধান পেয়ে যায় তখন তার মুখে এমন একটা হাসি দেখা যায়। তার মানে কি এই কেসের সমাধানটাও সে করে ফেলেছে? আসল খুনি তাহলে কে? নির্মলবাবু নাকি অবনীবাবু নাকি অন্য কেউ? পরদিন সকাল থেকেই কিন্তু নিখিলেশ বাড়ির বাইরে বেরিয়ে রইল। বেরোনোর আগে আমায় বলে গিয়েছিল, অমরজিৎ, আমার বাড়ি ফিরতে হয়তো খানিকটা দেরি হবে। তুমি আমার ঘরেই থেকেও, প্রয়োজন হলে তোমায় টেলিফোন করে নেব। আশা করছি আজই অপরাধীকে ধরা যাবে। তোমায় বাড়ি ফিরে সমস্তটাই বলবো। তোমার যদি কোনো প্রয়োজন হয় তাহলে থানায় টেলিফোন করে নিলেই দাসবাবুকে পেয়ে যাবে। তিনি সমস্তই জানিয়ে দেবেন আশা করছি। তবে সে প্রয়োজন হবে না, কারণ আমি দুপুরের আগেই ফিরে আসব। কিন্তু আসল খুনিটা কে সেটা তো বলে যাও। এখনই বলছি না, তবে একটা কথা তোমায় বলে যাচ্ছি। সেদিন গৌরী দেবীর ঘরের বিছানা থেকে আমি একটা লোহার ক্লিপ পেয়েছিলাম। লোহার কাটা ক্লিপ যেমন হয়, লম্বা চুল যাদের রয়েছে তারা এরকমটা ব্যবহার করে, তেমনি একটা ক্লিপ। তবে গৌরী দেবীর মাথার চুল খুব একটা লম্বা নয়, বড় নয়। তাছাড়া তিনি যে ক্লিপ ব্যবহার করেন না সেটা নির্মলবাবু নিজেই আমাকে জানিয়েছিলেন। এবার তুমি ভাবতে থাকো, আমি বাড়ি ফিরে এসে তোমায় সবটা বলছি। নিখিলেশ বেরিয়ে যেতেই আমি ঘরে বসে রইলাম। বারবার ভাবার চেষ্টা করছিলাম আসলে বিছানার ওপর পাওয়ার সামান্য একটা ক্লিপ থেকে কি করে নিখিলেশ খুনিকে আন্দাজ করতে পারছে সেটাই, কিন্তু কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তাই একসময় হাল ছেড়ে দিয়ে টেলিফোন থেকে বেশ খানিকটা দূরে বসে রইলাম। যদি টেলিফোন আসে তাই বসে বসে আজকের খবরের কাগজটাই পড়তে লাগলাম। বেশ কিছুক্ষণ পরে আমাদের কাজের লোকটি এক কাপ চা দিয়ে গেল। আমার বৌঠান বাড়িতে নেই, তিনি তার বাপের বাড়িতে গিয়েছেন। তাই এই সময়টা সমস্ত কাজের লোকটির উপরেই রয়েছে। আমি চা খেতে খেতে খবরের কাগজ পড়ছি, এমন সময় টেলিফোনটা বেজে উঠল। আমি সামনে গিয়ে টেলিফোনটা ধরতে অপর প্রান্ত থেকে দাসবাবুর গলা ভেসে এলো। নিখিলেশবাবু? নিখিলেশ তো নেই, সে তো বেরিয়ে পড়েছে। আমি অমরজিৎ বলছি। কেন? আরে আর বলবেন না অমরজিৎ বাবু, নিখিলেশ বাবুর কথা মতো কমলা দেবীকে গ্রেপ্তার করতে গিয়ে দেখি শুধু কমলা দেবী নয়, তার সাথে অবনী বাবুও পালিয়েছেন। ঘরে তালা ঝুলছে, কেউ বলতে পারছে না যে তারা কোথায় গিয়েছে। কি করি বলুন তো? আমি কেমন যেন অবাক হলাম।
তারপরে নিখিলেশ যে বেরিয়ে পড়েছে এবং প্রয়োজন হলে দাসবাবুকে টেলিফোন করতে জানিয়ে গেছে, সেই কথাটা দাসবাবুকে বলতেই দাসবাবু কিছু একটা চিন্তা করতে করতে টেলিফোনটা রেখে দিলেন। টেলিফোন রেখে আমি চেয়ারে বসে নতুন করে ভাবতে শুরু করলাম, আরে কমলা দেবী অবনীবাবু হঠাৎ করে পালাতে গেলেন কেন? তাহলে কি তারা দুজনে মিলে খুনটা করেছেন? কিছুই মাথায় আসছিল না। যতই ভাবছিলাম ততই যেন সমস্ত কিছু নতুন করে ঘেঁটে যাচ্ছিল। তাই আমি আর না ভেবে মন দিয়ে খবরের কাগজটা পড়তে লাগলাম। নিখিলেশ ফিরে এলো দুপুরের দিকে। তারপর স্নান সেরে খাবার টেবিলে যখন বসলো, তখন খেতে খেতেই তাকে বললাম, ব্যাপারটা কি হলো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে অবনীবাবু কমলা দেবী বাড়ি থেকে পালাতে গেলেন কেন? অপরাধী যখন বুঝতে পারে তারা ধরা পড়ে যাবে, তখন তারা পালায়। তবে এখানে অপরাধী একজন, অন্যজন শুধু অপরাধীকে এই মুহূর্তে সাহায্য করতে চাইছে। এখন আর কথা নয়, খেয়ে নি, তারপর তোমায় সবটা বলছি। খাওয়া দাওয়ার পরে আমরা নিখিলেশের ঘরে এসে বসলাম। নিখিলেশ একটা সিগারেট ধরালো, তারপর ধোঁয়া ছেড়ে সামনে রাখা ছাইদানিতে ছাই ফেলে বলল, সেদিন যখন গৌরীদেবীর ঘরে আমি গিয়েছিলাম, তখন বিছানার উপর একটা লোহার ক্লিপ দেখতে পেয়েছিলাম। সেই কারণেই আমি নির্মলবাবুর কাছে ওই কথাটা জিজ্ঞেস করেছিলাম। কিন্তু তিনি জানান যে গৌরীদেবী ক্লিপ ব্যবহার করতেন না, অথচ তার ঘরে বিছানায় ক্লিপ এলো কোথা থেকে এলো? দ্বিতীয়ত, ওই ঘরে মৃতদেহ নিয়ে যাওয়ার পরে আর কেউ ঢোকেনি। আর সেই সময় যদি কেউ ওই ক্লিপটা রাখতো, তাহলে সেটা অন্য কারো নজরে পড়তো। এমনটা হয়নি। আর ক্লিপের রংটা তুমি দেখেছো, চট করে দেখা যায় না। তাই বোধহয় খুনি নিজেও সেটা দেখতে পায়নি। সেদিন অবনীবাবুর বাড়িতে কমলা দেবীর সাথে কথা বলার সময় বুঝতে পারলাম তিনি অবনীবাবুকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তিনি ইচ্ছে করেই আমার সঙ্গে আলাদা কথা বলে অবনীবাবুর ব্যাপারেই দোষারোপ করেছিলেন এবং এটাও বলেছিলেন যে অবনীবাবুর সাথে গৌরীদেবীর একটা সম্পর্ক আছে। তিনি কানাঘুষো বিষয়ে শুনেছেন, কিন্তু আসলে তিনি যে ব্যাপারটা নিয়ে স্পষ্ট ছিলেন সেটা অন্তত আমার কাছে স্পষ্ট করে দিয়েছেন। এবার আসি খুনের ব্যাপারে। যেদিন খুন হয়েছে সেদিন বিকেলের দিকে কমলা দেবী তার ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় সাথে করে নিয়ে যায় সেই ছুরিটা, যাতে অবনীবাবুর হাতের ছাপ রয়েছে। আমার মনে হয় তিনি হাতে কিছু জড়িয়ে নিয়েছিলেন যাতে ছুরিটার উপরে ছাপ না পড়ে। আর ছুরিটা কোনোভাবে গৌরীদেবী দেখতে পায়নি, কিংবা অন্য কিছুও হতে পারে। সুযোগ বুঝে তিনি ছুরি দিয়ে আঘাত করেন গৌরীদেবীর পেটে। তারপর এক হাতে বোধহয় তার মুখটা চেপে ধরেছিলেন যাতে আওয়াজ না বেরিয়ে আসে। মৃতদেহটা মাটির উপরে পড়ে যাওয়ার জন্য মাথায় এমন আঘাতের সৃষ্টি হয়। বোধহয় গৌরীদেবীর সাথে কথা বলার সময় তিনি মাথার ক্লিপটা কোনোভাবে খুলে বিছানার উপরে রেখেছিলেন। তারপর তাড়াতাড়ি বেরিয়ে আসার সময় সেটা ভুলে গিয়েছিলেন। পরে যখন নির্মলবাবু সবটা দেখেন, তখন আবার অবনীবাবুর বাড়িতে যান এবং তখন আবার তিনি ওখানে আসেন, কিন্তু ক্লিপের কথাটা বোধহয় তার মনে ছিল না। কিন্তু তিনি খুনটা করতে চাইছিলেন কেন? আর এই খুনে অবনীবাবুকে ফাঁসিয়ে দিয়ে তার কি লাভ হতো? অবনীবাবুর সাথে গৌরীদেবীর সম্পর্কটা বোধহয় তিনি মেনে নিতে পারেননি, তাই এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা তিনি করেন। তাছাড়া অবনীবাবুর বেশ সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তির বেশ খানিকটা তার নামেও রয়েছে। তাই অবনীবাবুকে ফাঁসিয়ে দিতে পারলে সম্পত্তি তিনি নিজেই পেয়ে যাবেন, আর এই বাড়িটা তো রইলই। অবনীবাবুর চরিত্র খুব একটা ভালো ছিল না। তার সম্পর্কে আরও অনেক কথা এর আগেও জানা গেছে, কিন্তু সেসবের ক্ষেত্রে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এক্ষেত্রে প্রমাণ জন্মদিনের কেক কাটার ব্যাপারটা তিনি নিজে থেকেই বলেন। তারপর কেক কাটার ছুরিটা সাবধানে লুকিয়ে রাখেন, আর সেই ছুরি দিয়ে খুন করেন গৌরীদেবীকে। এক্ষেত্রে প্রমাণ জন্মদিনের কেক কাটার ব্যাপারটা তিনি নিজে থেকেই বলেন। তারপর কেক কাটার ছুরিটা সাবধানে লুকিয়ে রাখেন, আর সেই ছুরি দিয়ে খুন করেন গৌরীদেবীকে, যাতে অবনীবাবুকে ফাঁসিয়ে দেওয়া যায়। আমি অবাক হয়ে নিখিলেশের দিকে তাকিয়ে বললাম,
তার জন্যই তুমি বলেছিলে অবনীবাবু আর নির্মলবাবু ছাড়া আরও একজনকে সন্দেহ করা যায়? নিখিলেশ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তার মুখে একটা যুদ্ধজয়ের হাসি সেভাবেই বলল, কমলা দেবীর সাথে সেদিন কথা বলেই তার উপর আমার কেমন সন্দেহ হয়েছিল। তিনি যেন একটু জোর দিচ্ছিলেন তার স্বামী নিজেই খুনটা করেছেন, অথচ নিজের পরিবারের কেউ যদি কোনো অন্যায় করেন তাহলে তো কোনো নারী সেক্ষেত্রে তাকে বাঁচানোরই চেষ্টা করবে। এক্ষেত্রে তিনি উল্টোটা করেছিলেন, আর সেটা করতে গিয়েই তিনি আমার সন্দেহের কারণ হয়ে যান। পরে ওই ক্লিপ পাওয়ার ব্যাপারটা এবং অবনীবাবুর সাথে গৌরীদেবীর সম্পর্কের বিষয়টা, এই সবটা মিলিয়ে আমার অনুমান তৈরি হয় যে তিনিই খুন করেছেন এবং অবনীবাবুকে ফাঁসিয়ে দিতেও চাইছেন। তাই আজ যখন তাকে গ্রেফতার করার জন্য বাড়িতে পুলিশ পাঠাই তখন তাদের আর পাওয়া যায় না। আমি জানতাম এটাই হবে, কারণ কাল রাতে আমি একবার অবনীবাবুকে টেলিফোন করে জানিয়েছিলাম যে খুনিকে আমরা ধরতে পেরেছি। আমি ইচ্ছে করি এমনটা করেছিলাম যাতে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ যাওয়ার আগেই যে তারা পালিয়ে যাবে সেটা বুঝতে পারিনি। তবে ধরা পড়ে যাবে, কারণ অবনীবাবুর ব্যবসা রয়েছে শহরে, শুধু একটু সময় লাগবে। নিখিলেশ আর কিছু না বলে সিগারেটটা শেষ করতে লাগলো। ঠিক সেই সময় টেলিফোনটা এলো। নিখিলেশ উঠে গিয়ে টেলিফোনটা ধরে বলল, হ্যালো। তারপরে টেলিফোনে কি কথা হলো তা আমি জানি না। সামনের চেয়ারে বসতে বসতে বলল, অমরজিৎ, একজন আসছেন ভদ্রলোক কোনো একটা সমস্যা নিয়ে। টেলিফোনে নামটা বললেন, কিন্তু টেলিফোনে ঠিকভাবে শোনা গেল না। তবে নতুন একটা কেস হাতে আসতে চলেছে। কিন্তু এই কেসটা তো এখনো শেষ হলো না। শেষ হয়ে গেছে অমরজিৎ। ওরা যে ঠিক কোথায় যেতে পারে তা আমি আন্দাজ করতে পেরেছি, আর সেখানেই পুলিশ পাঠাবার ব্যবস্থা আমি করেই এসেছি। আশা করছি আজ রাতের মধ্যেই ওরা ধরা পড়বে। নিখিলেশের কথাই সত্যি হলো। সেদিন রাতের মধ্যেই ওরা দুইজন ধরা পড়ল এবং সমস্তটাই স্বীকার করে নিলেন কমলা দেবী। আর ঠিক পরদিন সকালে আমাদের বাড়িতে একটা নতুন কেস নিয়ে উপস্থিত হলেন আরও এক ভদ্রলোক। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে আততায়ীর রক্তাক্ত ছুরি। তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই নিবেদন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রতি সপ্তাহে দারুণ দারুণ সব গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।